দিস কম্পিউটার। আমরা গত ক্লাসে এখানে যে এই প্রবলেমটা আমরা দেখেছিলাম। তো এখানে এখানে যে জেনারেটর, এটার ভোল্টেজটা দেওয়া আছে। এখানে একটা ট্রান্সফরমার ছিল, সেই ট্রান্সফরমারটার কত কেভিএ ওটার আপনার বেস পাওয়ার যেটা, বেস অ্যাপারেন্ট পাওয়ার যেটা এটা দেওয়া আছে। এটা এটা তারপরে ওটা ট্রান্স রেশিওর যে অবস্থা সেটার একটা কনফিগারেশন, এই পারে কত ভোল্টেজ এই পারে কত ভোল্টেজ, এই অবস্থায় ওরা ট্রান্সফরমারের লিকেজ রিঅ্যাকটেন্স মেজার করেছিল 0.1। আবার আরেকটা ট্রান্সফরমার আছে, তার ক্ষেত্রেও সিমিলার প্যারামিটার দেওয়া আছে এবং এগুলো পার ইউনিটে দেওয়া আছে। তো পাওয়ার ইউনিট, তার পার ইউনিটের জন্য গত ক্লাসের লেকচারে দেখবেন আপনারা, আমি সিঙ্গেল ফেজটা ক্লাসে দেখিয়েছিলাম। সিঙ্গেল ফেজটা আমরা থ্রি ফেজ দেবো। থ্রি ফেজ দেখতে দেখতে আপনাদের যদি মনে হয় যে স্যার সিঙ্গেল ফেজ হলে এটা কি রকম হতো, তাহলে আমি একটু আপনাদের একটু টাচ দেব। কিন্তু আজকে প্ল্যানিং আছে থ্রি ফেজটা দেখাবো। তো যাই হোক, এখানে এই ট্রান্সফরমারটার ক্ষেত্রে এই প্যারামিটার, এই ট্রান্সফরমারের ক্ষেত্রে এই যে প্যারামিটার 20 kVA, এগুলো এগুলো দেয়া, এগুলো জাস্ট ওর এই যে 0.1 পার ইউনিট, এইটা এই দুটো প্যারামিটার থেকে, এটা এককালে ওমই ছিল, এটাকে এই দুটো প্যারামিটার থেকে পার ইউনিট বানানো হয়েছে এখন। আর এখানে এই লাইনের যে রিঅ্যাকটেন্সটা, এটা 2 ওহম, 2 ওহমই ছিল, 2 ওহমই আছে। আর এটাকে পার ইউনিটে নিয়ে যেতে হবে, বাট এইটাকে যখন আমরা হিসাব করব তখন আমরা সিস্টেমের যে বেজ, সেই বেজে নিয়ে আসতে হবে। এটা যে বেজে পার ইউনিট আছে, বেজটা একটু বদল করে নিতে হবে। এখন পরিষ্কার কথা, আমি একটা পরিষ্কার কথা বলি, এখানে যতগুলো জিনিস আছে, যতগুলো প্যারামিটার আছে, সবগুলো প্যারামিটারকে একটা বেজে নিয়ে আসতে হবে। এখন একটা বেজে আনবো, কিভাবে আনবো? তাহলে একটা বেজ, আপনারা যখন সাধারণ সাধারণ ক্ষেত্রে পার ইউনিটের অঙ্ক যখন আমরা করে থাকি, তখন আপনি কেউ যদি না বলে দেয় যে কিছু কোনো একটা জিনিস ধরতে ধরতে না যদি বলে দেয়, তাহলে আপনি যে কোনো একটা বেস পাওয়ার ধরে নিলেন 100 MVA বা 100 KVA, আর আপনি একটা ইয়ে ধরে নিলেন, ওটার অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন। আবার একটা বেস ভোল্টেজ আপনি ধরে নিলেন। এখন এইটা ধরে নিয়ে পুরো সার্কিটে সবটাকে আপনি আহ সব ইয়েগুলা ইম্পিডেন্স গুলোকে আপনি একদম সোজা বেস কোয়ান্টিটি দিয়ে ভাগ করে আপনি পার ইউনিট নিয়ে চলে গেলেন। এখন পার ইউনিট জিনিসটা কি? পার ইউনিট কোয়ান্টিটিটা হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাই বেস কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে, কতদিনের কথা আমি আবার বলি, বেস কোয়ান্টিটি ধরেন একটা বেস, বেসটা কেন আমি করছি, পুরো সিস্টেমটাকে একটা রেফারেন্সে নিয়ে চলে আনার জন্য। তাহলে এখন বেস যদি, এখন একটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ধরেন 10 ওহম, আর বেস কোয়ান্টিটি যদি 20 ওহম বলে, তাহলে পার ইউনিট কোয়ান্টিটি কি হবে? 10/20 মানে কি? 0.5 পার ইউনিট। তো আপনার আপনি আবার ওইটাকে যদি আপনি বেস কোয়ান্টিটিতে আবার গুণ করে দেন, আবার অ্যাকচুয়ালে ফিরে আসবে। এই হলো অবস্থা। দেখেন, অ্যাকচুয়াল মানে কি? পার ইউনিট ইনটু বেস, এরকম। তো এখন আমি আপনাদেরকে খুব স্ট্রংলি সাজেস্ট করব, আপনারা এই, আচ্ছা, আহ দেখি স্টুডেন্টরা কে কে আছে। আচ্ছা, তহিদুল ইকবাল, জি স্যার। আপনাদের ক্লাসে, আপনারা তো মোটামুটি ক্লাস থাকেই উইকলি, তাই না? তাহলে আপনাদের ক্লাসে এমনি গ্রুপ স্টাডি করারও তো বিশেষ সুযোগ থাকে, তাই না? ফ্রেন্ডরা মিলে এই জিনিসটা বুঝাই দিত, এরকম আছে না? তাহলে আপনারা জি জি। হ্যাঁ, তাহলে যদি তাই থাকে, আপনারা গত ক্লাসে আমি যখন বলেছিলাম, তখন গত ক্লাসে আমি বলেছিলাম যে অঙ্কগুলো দেখিয়েছিলাম, ওই অঙ্কটা একটু আপনারা যদি গ্রুপ স্টাডি করে নিজেরা ক্লিয়ার করতে পারেন, এটা থেকে ভালো কিছু হয় না। ওটা একটু সময় সাপেক্ষ, এই দোস্ত বুঝাই দিত। যদি বিশেষ সমস্যা হয় তখন আমাকে নক করলেন, কিন্তু জিনিসটা একটু বোঝার চেষ্টা করলেন। মানে একটা লেকচার আমি কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে দিয়েছি, আমি যতদূর মনে মনে জি স্যার। আসছে। হ্যাঁ, তো সেটা বুঝাতে গেলেও আমাকে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে, আপনাদের অনেক খাটাতে হয়েছে। তো এখন যারা ক্লাস করেছেন, তারা কষ্ট করে বাদ বাকিদের নিয়ে একটু বসবেন। এইটুকু এইটুকু কাজ একটু করতে হবে, কারণ ওরা আসেনি সেই ক্লাসে। এখন এর দোষ ওর দোষ করলে হবে না, ওরা বিশেষ করে তারা তো নিজে থেকে না বললে তো আর বসা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি সেটা ভিডিওতে বলে দিচ্ছি তো, ওরা ইয়েতে পেয়ে যাবে এই কথার ওই মেসেজটা। অবশ্যই আমি চাপ দিচ্ছি না,
আমি আমার ইয়েদেরকে যারা ছিল তারা বলে দিয়েছে, তারা অবশ্যই দেখাবে, তো আসতে হবে আর কি। তো আমি রিকোয়েস্ট করবো যারা মিস করেছেন তারা একটু কষ্ট করে, এই আমার কথা রিপিট হচ্ছে, আমার কথা রিপিট হচ্ছে কারোর মেশিন থেকে। আচ্ছা এখন ঠিক আছে। হোয়াট এভার, আমরা তারপরে পুরো বেস সবগুলোকে আমরা পার ইউনিটে নিয়ে চলে গেছিলাম, এবং এই সার্কিটটাকে যখন আমরা পার ইউনিটে নিলাম, দেখেন এই যে সোর্সটা ঠিক আছে, এটা যে গ্রাউন্ডে চলে গেল, আর এটাও এদিকেও গ্রাউন্ড আছে, এটাও গ্রাউন্ডে। তো আলটিমেটলি সার্কিটটা দেখতে কিরকম, এরকম একটা সিরিজ সার্কিট দাঁড়ালো, কারণ এখানে কোনো ব্রাঞ্চ ভেঙে চলে চলে গেল না, আরেক পাত একটা পাত আছে, একটা একটা সিঙ্গেল লাইন। ওকে, মানে একটা একটা জায়গায় সবকিছু। তাহলে এখন এখানে যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটার জন্য একটা লিকেজ রিঅ্যাকটেন্স হবে, লিকেজ রিঅ্যাকটেন্স মানে একটা ইম্পিডেন্স হবে, লিকেজ ইম্পিডেন্স। এখানে যে লাইনে 2 ওহম, এটাও রিঅ্যাকটেন্স, সো এটাও একটা ইম্পিডেন্স আসবে। সেটা 2 ওহমটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এখানে ডিটেলস অঙ্কটা করে দেওয়া আছে, তবে আমি আবার বলবো, যাই হোক এখন একটু হালকার উপর বলবো। এই অঙ্কগুলো করতে গেলে একদম সবার প্রথমে আপনি খুঁজে বার করবেন হোয়াট ইজ দ্য বেস। বেসটা কি, বেসটা কি বলে দিয়েছে আপনাদেরকে? তো অঙ্কটা একটু ভালো করে দেখেন, অঙ্কে কিছু বলেছে কিনা দেখেন, বেস সম্পর্কে কোনো আইডিয়া দিয়েছে কিনা। আহ আছে কি বেস? হ্যাঁ বেস আছে। এখানে কোশ্চেনটা ইউজিং এই যে বেস ভ্যালুস 30 kVA অ্যান্ড 240 volts ইন জোন 1। এখন কথা হচ্ছে আহ আপনাদের এই দুটো একটা একটা পাওয়ারের বেস দিয়ে দিয়েছে, একটা ভোল্টেজের বেস দিয়ে দিয়েছে, আপনি এইটা এইটা দিয়ে পুরো অঙ্কের শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন। তো যেহেতু এটা দেওয়া আছে, এটা কোন অংশে, জোন 1-এ দেওয়া আছে, এখানে তিনটে জোন, তিনটে জোন এরা ভাগ করে নিয়েছে। তাহলে প্রথম জোনে ওরা বলে দিচ্ছে যে 30 kVA আর 240 ভোল্ট ধরে করতে। তাই এখন আমাদের খেয়াল করতে হবে এখানকার মানে এদিক থেকে 240 কে আমি যদি ট্রান্সফর্মার মাধ্যমে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কোন কোন জায়গায় কি বেজ হয়। তাহলে জোন 1-এ যদি 240 বেজ হয়, ট্রান্সফরমারের রেটিংটা আপনি দেখতে যান, ট্রান্সফরমারের যে ট্রান্স রেশিও হিসাব অনুসারে যেটা প্রাইমারি সেকেন্ডারি দেওয়া আছে সেটা হলো 240/480। তাহলে এখানে যদি 240 তো বেস যেহেতু, তাহলে 480 এমনি ন্যাচারালি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আসলে এখানে যে ট্রান্সফরমারটা তার টার্ন রেশিওটা কি 460/115, তাহলে এটা ডাইরেক্ট রেডিমেড করে দেয়া নেই। আমার তো আসছে 480, কিন্তু আমি ট্রান্সফরমার লাগিয়েছি যে ট্রান্সফরমার 460 হলে 115 হয়, তাহলে ওই টার্নস রেশিওটা এইটা সেম সেম রেশিও। তাহলে আপনি কি করবেন, 460 হলে 115, 1 হলে 115/460, 480 হলে যা হয়, তাই তো? তাহলে এই দিকটার ভোল্টেজটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে তিনটে ভোল্টেজ যখন আপনি পেয়ে যাচ্ছেন, তখন আপনার মূল যাত্রা শুরু। এবং আমরা ভুলে গেলে চলবে না, আমরা যখন বেজ ইম্পিডেন্স বার করব, তো বেজ ইম্পিডেন্স বার করার পদ্ধতি হচ্ছে যে অংশে আমরা বেজ ইয়ে সম্পর্কে জানি, আমরা আপনাদের মনে আছে কিনা আমি তো বুঝতে পারছি না। ইম্পিডেন্স ইম্পিডেন্স যেটা ইম্পিডেন্সের মান যেটা, এটা সম্পর্কে যখন আপনি বলবেন ইম্পিডেন্সের মান বলতে V²/Z=V²/S, এটা যদি সবগুলো মান হয় তাহলে তাই দৃশ্য হবে, বা S=V²/Z। একদম পরিষ্কার কথা। P=VI, মনে নেই ডিসি সার্কিটে? তারপরে আপনাদের কি পড়ানো হলো, P=V²/R, সিমিলার, P=V²/R, তাহলে সেম অবস্থা। তাহলে V² আর আরটা এখানে থাকতো, এখানে পিটা এখানে থাকতো, জাস্ট এটাকে এসটাকে তলায় এস মানে পাওয়ার। তাহলে এখানে শুধু মানের খেলা। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা যখন বেস কোয়ান্টিটি নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু বেসটা ওইটা অ্যাঙ্গেল নিয়ে আমরা একটু বদার করব না, অ্যাঙ্গেল আমরা দেবই না, ঠিক আছে? আমরা জাস্ট স্কেলার কোয়ান্টিটি মানে অ্যাঙ্গেল, নো অ্যাঙ্গেল, আমরা জাস্ট যে সংখ্যাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটির অ্যাঙ্গেলে থাকুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু বেস কোয়ান্টিটি যেটা, সেই কোয়ান্টিটিটা আপনার একদম ইয়ে ফ্রি, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ফ্রি, একটা একটা জাস্ট সংখ্যা, জাস্ট ভাগ হবে। তাহলে পার ইউনিট এর অর্থাৎ মানে কি, পার ইউনিট মানে যদি হয় অ্যাকচুয়াল বাই বেস, তাহলে বেস কোয়ান্টিটি যদি কোনো অ্যাঙ্গেল না দেয়, তাহলে পার ইউনিটের যা অ্যাঙ্গেল, তাহলে মানে অ্যাকচুয়ালের যে অ্যাঙ্গেল পার ইউনিটে তাই অ্যাঙ্গেলই হবে, তাই তো? পার ইউনিটে অ্যাঙ্গেল বদল হবে না, বিকজ যেটা ওই সংখ্যাটাকে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেইটা কোনো কমপ্লেক্স ফর্ম না।
এটা হচ্ছে কথা। এখন জি স্যার। এখন আমরা যে অংশটুকু, এখন এই অংশটুকুতে ভোল্টেজ 240 আমরা জেনে নিলাম। তাহলে এই অংশে যখন আমরা ইম্পিডেন্সের বেজ নিয়ে আলোচনা করব, ইম্পিডেন্সের বেজ কি, তাহলে ওই ভি স্কোয়ার বাই এস। তাহলে এসটা, এখন আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা জোন ওয়ানে 230 কেভিএ ধরে নিচ্ছি বেজ। তাহলে মনে রাখবেন এখানে পুরো যে সার্কিটটা, এখানে 30 কেভিএ সব জায়গায় থাকবে, পাওয়ারটা সব জায়গায় সেম হিসাব, মানে পাওয়ারের বেসটা সব জায়গায় সেম হবে, কিন্তু ভোল্টেজটা খালি বদল হবে। হ্যাঁ, তবে আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার পাওয়ারের বেস কখন বদল হয়, আমি বলবো হ্যাঁ পাওয়ারের বেসও বদল হয়। পাওয়ারের বেজের হিসাবটাই একটু গন্ডগোল হবে যখন আমরা 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার নিয়ে কাজ করবো, তখন একটা চান্স আছে, আমি যতদূর দেখলাম। হোয়াট এভার, আমরা আমরা 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার পর্যন্ত থাকবো, প্রাইমারি সেকেন্ডারি। আর আর যখন 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার, তাহলে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এরকম হিসাব হয়। এবং পাওয়ার প্ল্যান্ট সাবস্টেশন গুলোতে এগুলো আছে। আমি একটা রামপুরায় সাবস্টেশনে গিয়েছিলাম ঢাকায়, তো ওদের কাছে দেখলাম ওদের ট্রান্সফরমার গুলো 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। সো এটা পরে পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু আপনাদের এখন মুখ্য আপনারা প্রাইমারি সেকেন্ডারি ইয়েটাই বোঝেন। আপাতত পুরো সার্কিটটাতে আপনারা সেম বেজ এমভিএ, সরি বেজ বেজ মানে বেজ পাওয়ার, যেটা বেস পুরোটাই বেস পাওয়ার সেম ধরে কাজ করবেন, বাট ভোল্টেজটা ট্রান্সফর্ম হবে। তাহলে এই জায়গায় যা যা ইম্পিডেন্স হবে, বেজ ইম্পিডেন্স যা হবে, এখানে যা ভোল্টেজ, মানে ভি স্কোয়ার বাই কত, কত বেস বেস পাওয়ার 30 কেভিএ। তাহলে এখানে এটা এই দিকেরটা হবে কি, বেস কত 240 স্কোয়ার ডিভাইডেড বাই বেস কত 30 30। নাকি 30 কেবি। এই অংশটুকুর, এই অংশটুকুর বেস বেরিয়ে যাচ্ছে, এই অংশটুকুর বেস বেরিয়ে যাচ্ছে, এই অংশ এই দিকে যা অবস্থা। আর এই অংশটুকুতে বেস কত, এই অংশটুকু বেস কত, এই অংশে বেস বলার আগে সবার আগে বলতে হবে এই অংশের ভোল্টেজ কত। এই অংশটাই ভোল্টেজ কত, এই অংশটাই ভোল্টেজ হচ্ছে 480। তাহলে এখানকার ইম্পিডেন্সের বেস হবে 480 স্কোয়ার বাই 30 কেভিএ। এইটা হলো। আর এইদিকে ভোল্টেজ কত যেটা হিসাবে আসবে, এই ট্রান্সে শুধু একটু কনভার্ট করতে হয়, বিকজ এটা তো রেডিমেড 400, যদি এমন থাকতো 240 বাই 480, এখন 480 বাই 115, তাহলে আপনাকে অঙ্ক করতেই হতো না, কিন্তু 460। কিন্তু এখানে রীতিমতো হিসাবে এই বেজ এই পর্যন্ত 480, তাহলে ওটাকে এই ট্রান্স রেশিও দিয়ে, এটা ট্রান্স রেশিও একই। আপনারা মনে রাখবেন ভোল্টেজ প্রাইমারি আর সেকেন্ডারি যদি এরকম হিসাব হয়, মানে যদি এটা V1 প্রাইমারি সাইডের ভোল্টেজ হয় আর এটা যদি সেকেন্ডারি সাইডের V2 হয়, তাহলে মনে রাখবেন এদের রেশিও, এই ভোল্টেজ রেশিও আর টার্নস রেশিও সেম হবে। অর্থাৎ আমি যদি খুব পরিষ্কার ভাষায় বলি, আপনাদের ল্যাবরেটরিতে যে ছোট ছোট ট্রান্সফরমার থাকে, ধরে নেন না কেন ওগুলা, ধরেন এক সাইডে 220, আরেক সাইডে ধরেন 6 ভোল্ট আসে বা 12 ভোল্ট আসে বা 24 ভোল্ট আসে, খুব ভালো কথা। তো আপনি ধরে নেন না কেন একদিকে মানে প্রাইমারিতে আপনি যখন 220 ভোল্টেজ দিচ্ছেন, আপনার সেকেন্ডারিতে 12 ভোল্ট উৎপন্ন হচ্ছে, এইরকম একটা ট্রান্সফরমার। তাহলে আপনি এমন বলতেই মানে এভাবে যদি এমন একটা ডিজাইন করেন যে 220 পাক, প্রাইমারি সাইডে 220 ভোল্টের 220 পাক দিলেন, আর ওপারে যদি আপনি একদম হিসাব অনুসারে 12 পাক দেন, 12 ভোল্ট হবে। মানে এ হলো একদম সাবকাট আইডিয়াল ট্রান্সফরমার হিসাব। তাছাড়া অনেক লিকেজ মানে রিঅ্যাকটেন্সের ব্যাপার আছে, অনেক ফ্লাক্স লসের ব্যাপার আছে, এই যে সবগুলো লিঙ্কেজে আসে না। তো এইসব কারণে অনেক ডিজাইনগত ইয়ে আসে, সে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালের কথা আপাতত বাদ দেন, আইডিয়ালটাই বোঝেন। প্র্যাকটিক্যালি একটু কারসাজি করতে হবে আর কি, একটু কম বেশি হবে, সেটা আলাদা হিসাব। তো পরিষ্কার কথা, আমি চেষ্টা করলাম বেসটা বুঝাতে। বেস বিভিন্ন ইম্পিডেন্সের বেস বিভিন্ন দিকে বিভিন্ন রকম। তাহলে এখানে এখন দুটো কথা রয়েছে। এখন যে ট্রান্সফরমারটা এখানে আছে, এই ট্রান্সফরমারটারও একটা ইম্পিডেন্স আছে, কিন্তু এই ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা মাপা কিসে, 240 বাই 480। তাহলে এইতে কিন্তু আপনি দেখেন যে কোনো একদিকে মাপলেই হবে, আপনি ইম্পিডেন্স দুই দিকে মাপলে দরকার নেই, দুই দিকে মাপলে একই রকম হিসাব আসবে। তাহলে যে কোনো একদিকে আপনি মাপেন, এবং বাসায় যখন করবেন এবং ফ্রেন্ডের কাছে যখন বুঝবেন, তখন জিনিসটা আরো পরিষ্কার হবে। ইউ মাস্ট প্র্যাকটিস, আজকে করবেন এই অঙ্কটা, দেখবেন আপনি, আমি ক্লাসে বলেছি তো। তো এই দিকটা 240 ভোল্ট, এবং বেসটাও কত 240, আর ট্রান্সফরমারের যে ইয়েটা পাওয়ারটা কত, এই যে 0.1 মাপলো কিসে 30 কেভিএ তে। আবার ট্রান্সফরমার এখন যে বেসটা ইউজ করছি সেই বেসটা 30 কেভিএ, সো এখানে 0.1ই থাকবে। দেখেন সার্কিটে দেখেছেন 0.1ই থাকবে। বাট এই জায়গাটাই দেখেন,
এই ট্রান্সফরমারটার ক্ষেত্রে আপনি যে কোনো এক সাইড নেন, এই সাইড নেন, হাই সাইড নেন, লো সাইড, যে কোনো এক সাইড নেন। কারণ আপনি অবশ্যই জানেন ভোল্টেজের এই দিককার বেস 400, এই দিকে কত 460-এ, এইটা মাপা, এই 0.1টাকে মাপা 460-এ, কিন্তু আপনি আর এই 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 দিকে 115, তাহলে এই দিকের বেস কত 120 মতো হবে হিসাব করলে পরে, আর এইদিকে 400 হিসাবে 480 আসে এই দিকের বেস, তো আপনি যে কোনো একদিকের হিসাব করলে এনাফ। তাহলে এই ক্ষেত্রগুলোতে আপনাকে একটা সূত্র আছে, বড় সূত্র আছে, এই সূত্রটা এইটা হলো সূত্র। যখন আমরা একটা পিইউ মাপা থাকবে, ওল্ড পিইউ হলো 0.1, আর এখানে তো রিঅ্যাকটেন্স দেওয়া আছে, তো রিঅ্যাকটেন্সটাকে আপনাকে অবশ্যই ইম্পিডেন্সে নিয়ে আসতে হবে, এইটা হলো বিষয়। এটা হলো এক্স পিইউ এই স্টাইলে দেওয়া আছে, তাহলে যখন আপনারা ওমিক ফর্মে আনবেন তখন ওইটাকে জে দিয়ে আনতে হবে, এগুলো ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখন আপাতত আপনারা ইয়েটাকে কনভার্ট করেন, এর নাম কি, রিঅ্যাকটেন্সটাকে নিয়ে আসেন, কনভার্ট করেন না কেন তাহলে? এই জায়গায় আসছে কি 0.1, তাহলে 0.1টা হলো ওল্ড, আগে ছিল। এখন কথা হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন, ভি বেজ ওল্ড কত, আমি এই এই সাইডে করছি, তাহলে ভি বেজ ওল্ড আগে মাপা হয়েছিল কততে, 460-এ, কিন্তু এখন আমরা বেজ ধরলাম কত, একজন বলেন না। এইদিকে আমি বললাম না এখন বেজ হলো 480, তাহলে এই জায়গায় 480, এই জায়গায় 460 আগেরটা, এখন 480। আর এস বেস নিউ মানে এখন বেস পাওয়ার কত, এখন 30 কেভিএ, এইদিকে 30 কেভিএ, কিন্তু এ মাপা যখন হয়েছিল তখন কি 20 কেভিএ, তাহলে যা আসবে হিসাব তাই। ট্রান্সফরমার T2-র হিসাবটা আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে T2-র হিসাবটা এই দেখেন, মানে আগে ভোল্টেজটা 115 ছিল, কিন্তু হিসাব মতে বেসটা যেহেতু ট্রান্সফর্ম হতে হতে চলে গেল, তাহলে 120। আর আগে পাওয়ারটা কত ছিল, আগে পাওয়ারটা ছিল 20, আর এখন পাওয়ারটা হলো 30 কেভিএ। তাহলে এটা করলে এটা আর 0.1 থাকে না, এই জিনিসটা আর 0.1 থাকে না, বিকজ এইটার যে বেস এটা পাওয়ারটাও আলাদা, পাওয়ারটাও এটা মাপা হয়েছিল 20-এ, কিন্তু এখন 30 কেভিএ চাপিয়েছি, আবার এখানে মাপা হয়েছিল 460/115, তাহলে এটা অলরেডি 480 হয়ে গিয়েছে। তাহলে আপনাকে অবশ্যই আপনাকে বেসটা কনভার্ট করতে হবে, বেস কনভার্সনে আসতে হবে। তাহলে এই ছিল অঙ্ক, টোটাল অঙ্কটা আমরা করেছিলাম, এবং ফাইনালি অঙ্কে চাওয়া হয়েছিল কারেন্ট। তাহলে কারেন্ট আপনাদের মনে রাখবেন, একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি পরিষ্কার কথা বলি, আপনার যখন ফিডার একটা লাইন, একটা যে জায়গাটা আপনার বাসা বাড়িতে পাওয়ার ট্রান্সফার করছে, তহিদুল শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আপনার বাসা বাড়িতে যে পাওয়ারটা সাপ্লাই দেওয়া হচ্ছে, ধরেন বা যেখান থেকে আপনার বাসা বাড়িতে পাওয়ারটা আসছে, একটা মোটা, অনেক অনেক মোটা তার দিয়ে নিয়ে আসা হয় ওইসব জায়গায়। আপনার বাড়ির ভেতরে চিকন তার দিয়ে ঢোকে, কিন্তু রাস্তায় যখন থাকে ওটা অনেক, আর যে ইয়েতে আপনার যখন অনেক বড় ট্রান্সমিশন হয়ে গেল পাওয়ারটা, তো পাওয়ার ট্রান্সমিশন যখন হচ্ছে তখন কিন্তু ভোল্টেজটা অনেক হাই থাকে, ভোল্টেজ যখন হাই থাকে তখন কিন্তু কারেন্টটা কম করা যায়। আপনারা জানেন না পি ইকুয়াল টু ভিআই, এটা জানেন না? পাওয়ার মানে কি, ভোল্টেজ আর কারেন্ট, একদম সাবকাট ভাষা, মানে অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার কিচ্ছু বলছি না, আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলছি। জি ভোল্টেজ আর কারেন্টের গুণফল, ভোল্টেজ আর একটা বাড়লে একটা কমে, এটা জানেন তো? জি তাহলে এখন ধরেন ভোল্টেজ আপনি অনেক বাড়িয়ে দিলেন, মানে ধরেন 1,32,000 ভোল্টে আপনি পাওয়ার ট্রান্সফার করছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার বেশি কারেন্ট ফ্লো হবে, না 765 কিলো ভোল্টে আপনি পাওয়ার ট্রান্সফার করছেন, কোনটাতে বেশি কারেন্ট লাগবে? যেটাতে কারেন্ট বেশি হবে কোনটাতে, কম কম ভোল্টেজ হলে কারেন্ট বেশি হবে, কারণ ভি আর আই এর গুণফল তো সমান রাখতে হবে, একজন বেশি হলে জি একজন কম হবে। তাহলে এখন অনেক সময় দেখা যায় লো ভোল্টেজে যদি আপনি ট্রান্সমিট করতে চান প্রচুর কারেন্ট, কেন একটা কথা বারবার সবাই গল্প শোনায় কেন, যে লো আমরা লো ভোল্টেজে যদি পাওয়ার ট্রান্সফার করতে যাই খুব সমস্যা হয়, আমরা কেন হাই ভোল্টেজে ট্রান্সফার করবো? হাই ভোল্টেজে ট্রান্সফার করার মজাটা হচ্ছে কারেন্টটা কমে যায়, মজাটা কি, তাহলে মজাটা কি, তাহলে তারের সাইজটা চিকন করা যায়, তারের সাইজ চিকন করবো, তাহলে প্রোটেকশন দেবো না। পাওয়ার ট্রান্সমিশন লাইনে দেখেছেন পাশাপাশি দুটো তার একদম গায়ে গায়ে দেয়া, কত দূর, 10 ফুট 12 ফুট পর পর দেয়া না, বড় বড় টাওয়ারে দুটো তার গায়ে গায়ে দেয়া। আপনারা ইয়ে দেখেননি, ট্রান্সমিশন টাওয়ার দেখেননি? জি স্যার, দেখছি।
ট্রান্সমিশন টাওয়ার যদি না দেখেন আমি একটু দেখাই ট্রান্সমিশন টাওয়ার দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, আমি নিয়ে গিয়ে দেখাবো। আসেন আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে আসছি। নিউ শেয়ার, হ্যাঁ আপনারা আসতে পেরেছেন? জি হ্যাঁ, তো এই যে এই সাধারণ যে ডিজাইনটা সেটাও দেখেন আপনি। ইয়ের ক্ষেত্রে এখানে যে এটা যদি দুটো ইয়ে হয়, এটা যদি একটা ফেজ হয়, এটা যদি একটা ফেজ হয়, এটা যদি একটা ফেজ হয়, তিনটা আলাদা যদি ফেজ হয়, এটা ডবল সার্কিট। তাহলে উম, এইদিকে আপনি খেয়াল করেন তো এই দুটো ইয়ের মধ্যে কন্ডাক্টরের মধ্যে যে ডিস্টেন্সটা, তাও ডিস্টেন্সটা আপনার কত? 3.7 মিটার। 3.7 মিটার মানে কত? 3 ফুটে 1 মিটার নাকি? তাহলে কি 10 ফুটেরও তো বেশি নাকি? 10 ফুটেরও বেশি ডিস্টেন্স, তাহলে কিন্তু তারের উপর আপনাকে ইনসুলেশন দিতে হচ্ছে। না স্যার। তাহলে আপনি খোলা তার, এক মজা, আপনি খোলা তারে মারছেন, দুই ন্যাকেড ওয়্যার, একদম ন্যাকেড ওয়্যার। এবং আপনি যখন আপনাদের জন্য জিনিস আছে, ভালো জিনিস আছে, যাই হোক, আপনি যখন ইয়ে করবেন, কি বলে, টপিকটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি তারের কন্ডাক্টরটা একদম চিকন করে ফেলতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে মজা। আর কন্ডাক্টর যদি চিকন করতে পারেন, দাম কি বাড়বে না কমবে? খরচ কমবে না বাড়বে? খরচ কমবে না বাড়বে? কন্ডাক্টর যদি চিকন করে ফেলেন, তার চিকন তার, চিকন তারের দাম বেশি না মোটা তারের দাম বেশি? স্যার মোটা তারের দাম বেশি। মোটা তারের দাম বেশি। তাহলে মোটা তার হলে আপনার চিকন তার হলে আপনার সুবিধা। এবার আরেকটা কথা শোনেন, এই যে আপনি ইয়ে দেখছেন না, ক্রস আর্ম গুলো দেখছেন না টাওয়ারের, তাহলে এই যে ট্রান্সমিশনের যে ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সমিশন টাওয়ারের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি যখনই তার চিকন করে ফেলবেন, আপনার কি মনে হচ্ছে না আপনার এগুলোর খরচ কমে যাবে? কারণ তারের ওজন ওজন ধরার জন্য তো এগুলো ডিজাইন করা হয় নাকি? জি জি জি। তাহলে এইগুলো তার যদি আপনি তার যদি আপনার চিকন তার হয়ে যায়, তাহলে কি আপনার বিরাট লাভ না? আপনার জি অনেক স্যার। কস্ট বাঁচছে। টাকা কিন্তু ব্যাপার। টাকাই কিন্তু অনেক অনেক অবশ্যই বড় ব্যাপার স্যার, হয়ে যায়, ইকোনমি। তো যাই টাকারই হোক, ব্যাপার স্যার। হ্যাঁ, এখানে অনেক ব্যাপার আছে। এই দেখেন, এগুলো এই চারগুলো ঝুলে ঝুলে আছে, তারগুলো টান টান করতে হচ্ছে, এগুলোর জন্য কিন্তু প্রচুর স্ট্রেস পড়ে এই টাওয়ারটার উপর। তার চিকন হলে তো আরাম কম, মানে আরাম বেশি হয়ে যাবে তার চিকন হলে। তাহলে এর জোর কম লাগবে, বুঝতে হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, আহ কথাটা শোনেন। এখন যদি কেউ যদি বলে যে স্যার আমি আহ, অনেক বেশি একটা তারের মধ্যে দিয়ে অনেক বেশি পাওয়ার ফ্লো করাবো, তাহলে ঘটনাটা কি মনে রাখবেন, মানে অতিরিক্ত কারেন্ট যদি আপনি ট্রান্সমিশনে মানে ফ্লো করান, তাহলে আই স্কোয়ার আর লস। আপনি জানেন আপনার যে তার আছে, আপনার তারের কি রেজিস্ট্যান্স নেই আপনি তাই মনে করছেন? তারের রেজিস্ট্যান্স আছে না নেই? জি স্যার, রেজিস্ট্যান্স তো থাকে। রেজিস্ট্যান্স থাকে। তো কেমন রেজিস্ট্যান্স থাকে একটু দেখতে মন চায় না এগুলা? চলেন জি স্যার। আমরা একটু দেখাই। আমরা একটা কেবল কোম্পানির শিটে যাই, যাব না যাব না? যাই। এসকিউ কেবল একটা কোম্পানি, আমি এর মধ্যে ইয়ে করছে এসকিউ, আবার ইন্টারনেটেও আছে, এটা দেখলাম। এসকিউ কেবল প্রাইস লিস্ট 2000, আচ্ছা, এটা আমি পিডিএফ আছে, বিজলি কেবলেরটা আছে। এটা এটা কি দেখা যায়? দেখি তো। হুম, জি স্যার। অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, না এটা, যদি বিজলিটা পাওয়া যাচ্ছে কিনা দেখি। পিডিএফ আছে রেডি করা, প্রাইস লিস্ট ক্যাটালগ। হুম,
হুম কেবল এবং আমাদের যে পাওয়ার সিস্টেমে দুই ধরনের তিন ধরনের এসি অ্যালুমিনিয়াম, হ্যাঁ দুটো আমি জানি, একটা একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, হ্যাঁ একটা হচ্ছে আপনার, দাঁড়ান আমি এসকিউটা ভালো দেখেছিলাম, এসকিউ কেবল ক্যাটালগ, ক্যাটালগ পিডিএফ, হ্যাঁ অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর একটা আছে এএএসি, আবার আছে পাওয়ার ট্রান্সমিশনের জন্য যেগুলা, এর মধ্যে আরেকটা আছে আপনার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড মানে কি, মানে পুরো অ্যালুমিনিয়ামের তার এবং মাঝখানে স্টিল দেয়া, স্টিলের স্টিলের তার দেয়া, কারণ স্টিলের ওই মানে টেনশন ক্যাপাসিটিটা অনেক বেশি, না হলে ওটা যে যে একটা স্ট্রেস তো নেবে, ওই তারটা অত বড় তার ঝুলবে, তাহলে ওটা ওই স্ট্রেসটা অ্যালুমিনিয়ামের হবে না নেয়া। তাহলে আমরা এখানে কিচ্ছু না, একটা সিম্পল তার, আমরা আমরা সিম্পল তার দেখাবো না, আমরা পাওয়ার সিস্টেমের তারই দেখাবো যেগুলো হাই ভোল্টেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। অল অ্যালুমিনিয়াম, মেসেজ করছে কে, তো করে যাক। হুম, এখানে আপনারা টুকটাক এইসব ক্যাটালগ একটু খুলে দেখবেন, নাহলে কিভাবে হয় পড়াশোনা, একটা মজা লাগতে হবে। আহ এটা গেল, নেগেটিভ দেখা যাচ্ছে না। দেখেন এই 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 যে কেবল গুলো আছে, কেবলের কিন্তু ইন্ডাকটেন্স হয়, ক্যাপাসিটেন্স হয়, দেখেছেন স্যার। ক্যাপাসিটেন্স দেখেছেন, ক্যাপাসিটেন্স হবে, আবার ইন্ডাকটেন্স সব লাইনের ক্ষেত্রে হবে ইন্ডাকটেন্স, কারণ দুটোই কারেন্ট ফ্লোয়িং তো, ওদের মধ্যে ম্যাগনেটিক ইম্প্যাক্ট হবে। কারণ আপনারা মনে আছে না, আমি বলেছিলাম না ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইয়ের হিসাব হবে, এইটার কথা আলাদা, ইয়ে আপনার কেবলের ক্ষেত্রে ভয়ঙ্কর ক্যাপাসিটেন্স হয়, আর ওভারহেড লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কম হয়, বাট ইন্ডাকটেন্সটা দুইজনের ক্ষেত্রে হাই। ইন্ডাকটেন্সের অবস্থা দেখেছেন আর রেজিস্ট্যান্স দেখেছেন, রেজিস্ট্যান্সের অবস্থা দেখেছেন, তার যত মোটা হবে দেখেন, 35 RM 50 RM, রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমে যাবে, দেখেছেন 95 তার 95, মোটামুটি রেজিস্ট্যান্স কমবে। তার মোটা হলে ক্রস সেকশন এরিয়া বেড়ে যাচ্ছে, আর ইকুয়াল টু রো জি। এল বাই এ, মানে আর রেজিস্ট্যান্সের সাথে ক্রস সেকশনের ব্যস্তানুপাতিক, ওটা বেড়ে গেলে, আসলে বাধা হ্যাঁ কমে যাচ্ছে। হ্যাঁ এরিয়া বেড়ে গেলে, এরিয়া 500 হয়ে গেল একদম কমে, মানে ও একদম কমার তালে থাকে, একদম কমে যায় পরে। তবে ইয়ের উপর ইম্প্যাক্ট তেমন একটা নাই, আপনার ইন্ডাকটেন্সের উপর ক্যাপাসিটেন্সের উপর সেই রকম ইয়ে নাই, আছে হালকা, তবে রেজিস্ট্যান্সের উপর ভয়ঙ্কর ইম্প্যাক্ট পড়ছে। তো এখন এটা কি সম্পর্কে আলোচনা করছিলাম আপনাদেরকে, হ্যাঁ আপনি আপনার মোটা তার যখন হচ্ছে, আপনি আপনি তারের রেজিস্ট্যান্স যদি কমাতে চান, আপনাকে মোটা তার ইউজ করতে হবে, আর মোটা তার ইউজ করতে গেলে পয়সা টাকা বেশি লাগছে। আবার আপনি জি। আপনি যদি সাধারণ চিকন তার রাখেন, আপনার লস বাড়বে, এই আরো বড় সমস্যা। তাহলে এই জন্য ট্রান্সমিটটা যখন করা হয় তখন বেশি ভোল্টেজে ওটাকে ট্রান্সমিট করা হয়। আমরা আগের আগের জিনিসে যাই, এখানে আমরা আমরা কোথা থেকে কোথায় গেলাম আমার তাও মনে নেই, এর একটা ট্রান্সমিশন লাইনের একটা ইয়ে আছে, ইম্পিডেন্স আছে। আচ্ছা আরেকটা জিনিস আপনারা মাথায় রাখেন, আহ, আপনাদের এই জিনিসটা এটার সাথে তুলনা করলে হবে কিনা একটু দেখে নি। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে একটা জিনিস, এটা একটু তহিদুল এটা একটু হিসাব করেন তো, টোয়াইস পাই এফ দিয়ে হিসাব করেন তো, টোয়াইস পাই এফ ইন্টু এল, টোয়াইস পাই এফ এল, টোয়াইস পাই এফ হলো 50, এল হলো 0.516,
5.518। এটা কত হচ্ছে? 1 কিলোমিটারে ইন্ডাকটেন্স কত হচ্ছে? জি স্যার বলেন এবার। হ্যাঁ, ইন্ডাকটেন্স কত হচ্ছে এখানে কোনটা? এইটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে করেন না, এইটার ক্ষেত্রে দেখেন তো, এইটার ক্ষেত্রে দেখেন তো ইন্ডাকটেন্স কত। ইন্ডাকটেন্সের লাইনে, হ্যাঁ এই বরাবর আমি চলে আসলাম, ইন্ডাকটেন্সটা দেখেন তো। স্যার 2 পাই হ্যাঁ 0.3 মিলি, কিন্তু এটা 2 π/FL। এফ এর মান 50। হ্যাঁ, এফ এর মান 50, 2 π 50 ইন্টু 0.3 মিলি। 0.3 মিলি হলে 10⁻³ হ্যাঁ, এমও লিখতে পারেন, শিফট চেপে 5 চাপলে এম হয়ে যাবে। শিফট চেপে 5। সাদা না আমার এটা হবে না। আপনার ওই ক্যালকুলেটরে হবে না, আমার আসছে 0.094। ইন্টু 10⁻³ হ্যাঁ, কত আসে? স্যার 10⁻³ দিলে তো আমার আসছে না। -3 না? ও স্যার ঠিকই আছে, ঠিক আছে। কত আসছে? জি স্যার 0.94। 0.094 নাকি? জি 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 হ্যাঁ, তাহলে এইটা স্যার কত? এক মিনিট, এক মিনিট। রেজিস্ট্যান্সের কি অবস্থা? এই মোটা তারের রেজিস্ট্যান্সের কি অবস্থা? 0.016, কোনটা বেশি? 176। এটার ক্ষেত্রে 0.094 রিঅ্যাকটেন্স, ঠিক আছে? তাহলে কয় গুণ? 0. এটা ডিভাইডেড বাই 0.0176, মানে প্রায় 5 গুণ বেশি হচ্ছে, তাই না? এটা রেজিস্ট্যান্স, এটার থেকে 5 গুণ বেশি না রিঅ্যাকটেন্সটা? এটা আপনার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের সাথে রিঅ্যাকটেন্স বেশি না? দেখেন তো, রেজিস্ট্যান্সের থেকে রিঅ্যাকট্যান্স বেশি। দেখেন তো, এটা রেজিস্ট্যান্স 0. জি 0176, এটা হলো রেজিস্ট্যান্স। আর আর আপনি যেটা জি ক্যালকুলেশন করলেন সেটা হলো এক্স। এক্স আসছে কত? 0.094। জি তাহলে কোনটা বেশি, 0.09 বেশি না 0.01 বেশি? আচ্ছা 0.0 এ- এই ইন্ডাকটেন্সটা কনভার্ট করলে 0.09 হচ্ছে, আর এটা হল এইটা রেজিস্ট্যান্স 0.01 হচ্ছে, কোনটা বেশি? ইন্ডাকটেন্সটা বেশি, ইয়েটা রিঅ্যাকটেন্সটা বেশি হচ্ছে। তো এই জন্য পাওয়ার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এখন এখন আমরা যাই, এই সাধারণত রেজিস্ট্যান্সটা কেউ ইয়ে করে না, ওভারহেড লাইনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা এতটা ধরে না, ইয়েটা ইন্ডাকটেন্স অনেক হাই হয়, সো ইয়েটা বাদ দিয়ে দেয়, আপনার রেজিস্ট্যান্সটাকে জাস্ট ইগনোর করা হয় অনেক ক্ষেত্রেই। তাহলে ইগনোর ইগনোর করার ফলে এবং তার খুব ডিজাইন তার থাকে। আসসালামু আলাইকুম, আমি ক্লাস নিচ্ছি তো। ওকে ওকে, এখন এখন এটা গেল, এটার ক্ষেত্রেও আমরা বেজে কনভার্ট করবো, এটাকে বেজে এটাকে পার ইউনিটে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না, এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি অলরেডি ওমে দেয়া আছে, তাহলে আর কোনো বেজে ফেজের ঝামেলা নেই। এটা ডিভাইডেড বাই কি তহিদুল, 2 ওম বাই কি, বেস দিয়ে ভাগ করলে হবে না? জি স্যার এটা বেস কত এই এই জায়গায়? ভোল্টেজ ইম্পিডেন্সের বেস কত এই 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 রিজিয়নটায়? 480 ভোল্ট, 480 তো, 400 480 স্কোয়ার বাই 480 স্কোয়ার বাই 30 কেভিএ নাকি? 30 কেভি। তাহলে এটা হলো বেজ, এই অংশটুকু এই যে হিসাব করেছে এইটা 7.68, জাস্ট 2 কে 7.68 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে, মানে এরকম 2 পুরো কে 2 দিয়ে 2 কে আবার এটা দিয়ে ভাগ করতে হবে। বেজ 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 ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে পার ইউনিটে চলে জি যাবে। আর এই ট্রান্সফরমারদের ক্ষেত্রে যেটা করা হয়েছে, এক পার ইউনিট ছিল আরেক পার ইউনিটে কনভার্ট করা হয়েছে। তো এই হোয়াট এভার আপনাদের যে যে কথাটা থেকে এখানে আসলাম,
এটা হচ্ছে এই যে ট্রান্সমিশন লাইন, এখানে এই অংশে যেমন ইম্পিডেন্স আলাদা, মনে রাখবেন এই অংশে ভোল্টেজ আলাদা, তার কারেন্টটাও এই অংশে আলাদা, পাওয়ার সব জায়গায় সেম, ওকে। বাট এই জায়গায় বেস বেস পাওয়ার যেটা, বেস কারেন্ট যেটা, বেস কারেন্টটা বদলে যায়। বেস কারেন্ট বার করবেন কিভাবে? জাস্ট কিচ্ছু না, কারেন্ট মানে কি, ভি ইকুয়াল টু আই আর না? জি, তাহলে ভি, আই ইকুয়াল টু ভি বাই আর। না দাঁড়ান, ভি আরেকটা ইয়ে আছে না, এস ইকুয়াল টু ভিআই আছে না, এস ইকুয়াল টু ভিআই, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। তাহলে কি পাওয়ার বাই ভোল্টেজ, পাওয়ার বাই ভোল্টেজ কত দেখেন তো, পাওয়ার বাই ভোল্টেজ কত এই অংশের ক্ষেত্রে বার করেন তো, পাওয়ার বাই ভোল্টেজ। এই অংশে পাওয়ার হলো 30 কেভি, এই অংশটা 30। 30 কেভি হলো পাওয়ার, তাহলে 30 কে জি, বাই 480। তাহলে কারেন্ট কত, কারেন্ট বেস কত, কারেন্টের বেস কত? 480। আর 30 কেভি বাই 480 কত? 30 কিলো বাই 62.5। 30 কিলো বাই 480, ইয়েস 62.5। এই অংশটুকুর ইয়েটা কারেন্টটা, কারেন্ট বেস। তাহলে এই যে সার্কিটটা আমরা করে ফেললাম, এই সার্কিটটা করে ফেলার পরে পুরো সার্কিটে আপনি পার ইউনিট একটা হিসাব হবে। কিন্তু কেউ যদি বলে বসে যে আপনি অঙ্ক করলেন সুবিধার্থে, আপনি করে ফেললেন সব জায়গায় পার ইউনিট কারেন্ট এক, এটা হলো সবচেয়ে বড় মজা। একটা সার্কিট কত বড় একটা হিজিবিজি সার্কিট, সব জায়গায় দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারেন্ট জি, বদলে যাচ্ছে, সত্যিকারের কারেন্ট, এখানে এক ধরনের অ্যাম্পিয়ার, এখানে এক ধরনের অ্যাম্পিয়ার, এখানে এক ধরনের অ্যাম্পিয়ার। কিন্তু যখন আপনি পার ইউনিটে করছেন, মজা কি, আপনি তখন বার করে ফেলতে পারছেন যে সব জায়গায় একই রকম কারেন্ট, একটা হিসাব বেরিয়ে গেল, যেহেতু সিরিজ সার্কিট। এইবার কথা হলো, যখন চাইবে যে সত্যিকারের বলেন তো সত্যিকারের কারেন্ট কত ছিল, কিচ্ছু না, এই অংশে কারেন্টের যা বেজ আছে সেই বেজটা দিয়ে গুণ করে ফেলবেন। আবার সব জায়গায় আপনি জানলেন সব জায়গায় পার ইউনিট কারেন্ট সমান, এখানেও যা পার ইউনিট কারেন্ট সমান, এখানেও পার ইউনিট কারেন্ট সমান। কিন্তু মনে রাখবেন ওই যে জোন ওয়াইজ বেসটা বদলে ট্রান্সফার জি, হতে হতে চলে যাচ্ছে, এই অংশে বেস বেস যা, এই অংশে বেসটা একটু আলাদা, কেন, জাস্ট ট্রান্সফার্ম হচ্ছে, কারণ ভোল্টেজটা এক না, সেই হিসাব অনুসারে জিনিসটা বদল হচ্ছে। তাহলে জি, আমি যথেষ্ট কথা বললাম তহিদুল, মানে মোটামুটি কথাবার্তা ঠিক আছে তো? জি স্যার। ওটা মোটামুটি যতগুলো আশা করা যায়। আপনারা একটু অঙ্ক যদি হাতে, যদি কলমটা না ধরেন, আমি তো পারবো না, তহিদুল একটু অঙ্ক করেছে আমার সাথে, আমি অবশ্যই বলবো যে আপনারা এই মুহূর্তে পারবেন তা না, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন। আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে, আমি মানে আগের কথা বলতে গিয়ে যদি এরকম অবস্থা হয়ে যায়, আমি রেগুলার লেকচারটা দিতে গেলে আমার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জি স্যার। এখানে আমার একটু দাঁড়ান, আমার আগের ইয়েতে মেলে চলে যায়, অ্যাকাউন্টে একটা ফাইল পাঠিয়েছি, ওটা একটু দেখবো। আমরা একটা বই আরো খুলবো, সে বইটার মধ্যে আছে, এই বইটা আমি আপনাদেরকে দিয়েও দেবো ইনশাআল্লাহ। তবে এখন না, আমি মানে অফিসে চলে যাব, অফিস থেকে এসে ইনশাআল্লাহ দেখাবো জিনিসটা। স্যার আপনার পার্মানেন্ট জব হয়েছে কোন জায়গায়? ফার ইস্ট ইউনিভার্সিটি, কোনটা? ফার ইস্ট ইউনিভার্সিটি। ও, তাহলে তো আপনার মনে হয় আর পাওয়া যাবে না বেশি দিন নাকি? না, আপনাদের সেমিস্টার শেষ করতে হবে। আমি মানে এই সেমিস্টারটা শেষ করবেন? এই সেমিস্টার অবশ্যই শেষ করতে হবে, আপনাদের পরীক্ষা নিয়ে সব সুন্দর করে শেষ করব, যেমন আছে এমনই। আমি সামনের সপ্তাহে আসবো, আমি ছুটি নিয়েছি, মানে আমি 4টে ছুটি নিয়েছি, 4টে শুক্রবার ছুটি নিয়েছি, এই মাসে 2টো নেবো, সামনের মাসে 2টো। আমি আপনাদের টেনে নিয়ে যাবো, আপনি চিন্তা করেন না, বুঝছেন, ফাঁকা পেলে চলে আসবো ইনশাআল্লাহ। অফ ডে ছুটির দিন থাকে না, ছুটির দিনে চলে আসবো, দেখি কি করা যায়। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। বলছিলাম স্যার, আপনি আজকে নতুন জয়েন হলেন, ওটা কোথায়? ফার ইস্ট ইউনিভার্সিটি, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মানে ওখানে ক্লাস, ওখানে আছেন এখন, ঢাকাতে আছেন? হ্যাঁ, আমি ওখানকারই টিচার, ফুল টাইম। মানে আগে থেকেই না? হালে হালে ডাকলো ওরা, আমি সেদিন আপনাদের ক্লাস নিচ্ছিলাম ফটাস করে, তাই না তহিদুল? জি স্যার। হ্যাঁ, ক্লাসের মধ্যে ফটাস করে ফোন করে বললো, স্যার আপনি কবে জয়েন করবেন, এই তো ডাকলো, ঢাকার মধ্যে থাকতে হবে, ঢাকায় থাকি তো, নি জব। আমাদের এখানে কিভাবে ক্লাস নেবেন, শুধু অনলাইনে নাকি কেমন? আরে না না, আপনাদের আসবো আমি, আমার সামনে শুক্রবারে আসছি আমি,
তবে আপনাদের সাথে আপনাদেরকে আমি আলাদা টাইম দিয়ে নেবো, আমি উইকের মধ্যে ফটাস করে চলে আসবো এবং জানিয়ে আসবো যে আমি আসছি। তখন একটু দয়া করে সবাই এসেন একটু চেষ্টা করে, হ্যাঁ? জি স্যার, ডিউটি না থাকলে অবশ্যই আসবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা সেটা চেষ্টা করেন, সর্বাত্মক চেষ্টা করেন। তো বইটা গেল কই? বই তো সমস্যা নেই, এদেরও পাওয়ার সিস্টেম পড়াবো আবার, এদেরও হেভি অত্যাচার। রবীন্দ্র স্যার, মৈত্রী আজকে তো মনে হচ্ছে আর কেউ আসবে না, কেউ তো আসে নাই। কাউকে আসতে হবে না, তহিদুল আছে আমার পুরনো ছাত্র, আমার নতুন ছাত্ররাও আছে। তহিদুল যেহেতু আগে ক্লাস করেছে, আশা করা যাচ্ছে আজকের লেকচার বুঝবে তহিদুল ইনশাআল্লাহ। এবং বাদ বাকিও একটু মন দিয়ে দেখেন। আপনি যদি টেনশন করেন আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি বুঝে যাবেন। আর আপনি যদি মনে করেন যে কাক স্যার কি পড়ায়, তাহলে ক্লিয়ার হবে না। থাক, এটা পরে দোস্তের কাছে বুঝে নেবো। আর আপনি যদি এখন বলেন স্যার বুঝতে পারিনি আবার বলেন, তাহলে আমি বুঝাচ্ছি। কি ঠিক আছে? জানেন তো কত জি স্যার। চ্যাপ্টারের, কত চ্যাপ্টারের অঙ্ক এটা, আবার 6 চ্যাপ্টারের অঙ্ক, 6.13। এই বই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলাম, আমি তো এই বই চিনতেই পারছি না। 6 6, ও আল্লাহ, 6.2, 6.10। এটা স্টিভেনসনের বই, আপনাদের যদি কিনতে চান পাগল হয়ে যাবেন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, পার ইউনিট কোয়ান্টিটিস পাওয়া গেছে। এটা কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টারে পাঠিয়েছে এরা, ঠিক আছে। ও এই বইয়ে চ্যাপ্টার 6 এ দিয়ে রেখে দিয়েছে, আর আর এখানে চ্যাপ্টার 8। আচ্ছা, আজকে আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা এই হলো অঙ্কটা, হ্যাঁ। অঙ্কটা আমি এখান থেকে সরিয়ে নিয়ে রেখে দিয়েছি, অঙ্কটা এখানে ওয়ার্কআউট করে দেওয়া আছে। আমি তারপরও আমি যেখানে আমার কাছে একটা এই পিকচার আছে, পিকচারটা আমি একটু দেখাবো আপনাদেরকে। আপনারা কি পিকচারটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনারা আপনাদের, আমি যে এই যে বইয়ে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু অ্যাডভান্স। আমি একটা জায়গায় আরেকটা জিনিস সাজিয়ে রেখেছি, ওটা একটা ওয়েবসাইট। ওই অঙ্ক, আচ্ছা দেখাই তো, ওই অঙ্কটা খুব সুন্দর করে করেছে ওরা। এটা ছিল আপনার আহ, ওদের 53107 সার্চ ডিরেকশন, সার্চ ডিরেকশন হবে কেন? পার ইউনিট, ঠিক আছে, একটা ওয়েবসাইট আছে বটে, আমি ওটা সরিয়েছিলাম। দাঁড়ান, পার ইউনিট সিস্টেম, পার ইউনিট সিস্টেম টিউটোরিয়াল, টিউটোরিয়াল এইরকম তো টিউটোরিয়াল দিলে মনে হয় একটা ওয়েবসাইট আছে, চরম একটা ওয়েবসাইট। কম্পিউটেশন, একটু দাঁড়ান, অধৈর্য হবেন না। কম্পিউটেশন, তবে তহিদুল, তহিদুল, পাপ্পু, জি স্যার। জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ আমার একটা কথা মনে রাখবেন, আমি তো একটা জায়গায় এসেছি, আমি তো দেখছি এদের, তবে বলবো রবীন্দ্র মৈত্রী অনেক এগিয়ে আছে, ঠিক আছে? এটা মাথায় রেখেন। মানে কখনো মনে কিছু করেন না যে রবীন্দ্র মৈত্রী এটা আনছে না ওটা আনছে না, রবীন্দ্র মৈত্রী যথেষ্ট এগিয়ে আছে। স্যার, সবে আপনাদের কল্যাণেই স্যার।
না, অবশ্যই না। জহুরুল স্যার প্রচন্ড পরিশ্রম করে ইউনিভার্সিটির পেছনে, আমি এখানে এসে তা দেখি, আমার খারাপ লেগেছে। কারণ একটা কিন্তু ভালো লাগে যে রবীন্দ্র মৈত্রী এগোচ্ছে, অনেক এগোনো রবীন্দ্র মৈত্রী এইসব টুকিটাকি ইউনিভার্সিটি থেকে অনেক এগিয়ে আছে। ঢাকায় আছে, আমি পড়াচ্ছি, দ্যাটস ওকে, আমি পড়াচ্ছি। তা আমাদের এই ইউনিভার্সিটিটাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। কিন্তু রবীন্দ্র মৈত্রী, আমি আরে আসামলে আমি আগে পড়াতাম, তো রবীন্দ্র মৈত্রী কি অবস্থা, কিন্তু রবীন্দ্র মৈত্রী এখন এগোনো মানে ডেভেলপিং ইউনিভার্সিটি, এটা আপনি মাথায় রাখেন। উন্নতি হবে, আপনারা থাকতে থাকতে আরো কিছু ল্যাব হলে টিচাররা দেখিয়েও দেবে আপনাদেরকে। ভালো, আপনারা ভালো জায়গায় পড়ছেন, পরিষ্কার কথা বলে দিলাম। জি স্যার। মানে মনক্ষুণ্ণ হবে না যে রবীন্দ্র মৈত্রীতে কি করছি, কুষ্টিয়ায় আছে। কুষ্টিয়ায় ঠিক আছে, কিন্তু চরম ইউনিভার্সিটি সব আছে, একটা ওয়েল ইস্টাবলিশ একটা ইউনিভার্সিটি, যেটা ঢাকায় এরা, আমি দেখলাম না এদের। আচ্ছা, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আমি কপি করি, একটু কপি করে আমি এই ওয়েবসাইটটায় ঢুকবো, এই ওয়েবসাইটটা দেখে আমি অঙ্ক করা একটা অঙ্ক স্যার করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে স্যার কয়টা ইউনিভার্সিটি বাংলাদেশে আছে? এটা কে, সাকিব বলছেন? জি স্যার। গলাও চিনে ফেলেছি, আচ্ছা ঠিক আছে। আমার তো জানা নেই, রবীন্দ্র ইউনিভার্সিটির নামে একখানা আছে। সিলেটে স্যার। না না, এই রাজশাহী তো চুল কেটে দিল না। জি স্যার। জি স্যার, ওইটাই খেতে আছে। হ্যাঁ, ওই একটা আমি চিনি। আচ্ছা, আমার মনে হয় এটা এটা খুব সুন্দর একটা টিউটোরিয়াল হবে থ্রি ফেজের জন্য, হ্যাঁ। তাহলে এটা এটা একটা থ্রি ফেজ, একটা খুব ভালো করে এটা খুব মন দিয়ে দেখেন, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা। তাহলে এখানে আপনারা খুব ভালো করে দেখেন, এটা একটা কি, এটা কি টি1টা কি, টি1টা কি, T1 রেজিস্ট্যান্স না ইম্পিডেন্স না ট্রান্সফরমার কি? ওয়ান। টি ফর কি? ট্রান্সফরমার ট্রান্সফরমার। ওয়ান। ট্রান্সফরমার 1, এটা কি, এটা কি? ট্রান্সফরমার টু। ট্রান্সফরমার 2। লোড আছে, লোড কিসে দেয়া, পার ইউনিটে দেয়া না ওমে দেয়া? স্যার ওহমে দেয়া। ওমে দেয়া। আর এটা কিসে দেওয়া, লাইন 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 ইম্পিডেন্স? ওহমে। ওমে দেয়া। আর ট্রান্সফরমারদের যে ইম্পিডেন্স, লিকেজ লিকেজ ইম্পিডেন্স, যেটা লিকেজ রিঅ্যাক্টেন্স, যেটা কিসে দেয়া? এটা 5% কেভি। দেয়া, তো এটা পার ইউনিটে দেয়া, ঠিক আছে। 5% মানে হ্যাঁ 5% মানে আপনারা লিখে নেন 0.05, তাই তো? আর এটা কত, তাহলে 0.046 নাকি? 4.6 কে 100 দিয়ে ভাগ করেন না কেন? স্যার একই কথা। 4.6 0.046। হ্যাঁ, ওইটা হলো এই ট্রান্সফরমারটা লিকেজ লিকেজ রিঅ্যাকটেন্স এক্স ইকুয়াল টু এইটা। যখন আপনারা সার্কিটে আসবেন, অবশ্যই অবশ্যই করে ওটা জে করে নেবেন, ঠিক আছে, ওর আগে একটা জে বসিয়ে নেবেন। আর এইটা হচ্ছে এখান দিয়ে ট্রান্সফরমেশন হচ্ছে, পাওয়ার এখানে আছে, হোয়াট এভার একটা জেনারেটর আছে উৎপাদন করছে, হোয়াট এভার, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই জিনিসগুলোর পার ইউনিটে কনভার্ট করতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। তাহলে আস্তে আস্তে আমরা অঙ্কটা এগোনো শুরু করি। প্রথম কাজটা কি, এনারা খুব সুন্দর করে দিয়েছে, এত ভালো হতে পারে আমি কল্পনাও করিনি। অ্যাসাইন বেস ভ্যালুস, সবার প্রথমে বেস ভ্যালু অ্যাসাইন করতে হবে, এখানে অনেক কথাবার্তা আছে, তাহলে সেটা, তাহলে প্রথমে ওরা একটা বেস ভ্যালু ধরে নিচ্ছে। বেস ভ্যালুটা কি, এই দিককার একটা প্যারামিটার বা বলে যদি দেয়া থাকে সেইভাবেই করতে হবে। 45 MVA, 45 MVA বেস ধরে নিচ্ছে, এই যে প্রথম ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের বেসটাই নিয়ে নিচ্ছে। আর 13.8 কিলোভোল্ট, এটাকে বেস হিসেবে, বেস আপনি যে কোনো একটা সংখ্যা ইচ্ছা মতো 45, 46, 47 একটা নিতে পারেন। বেস ভোল্টেজ 20 কেভিও নিয়ে নিতে পারেন, 22 কেভিও নিতে পারেন। অঙ্কের শেষে খালি বেসটা ওর সাথে হিসাব করে ফিরিয়ে দেবেন, তাহলে পার ইউনিটের সাথে বেসটা গুণ হয়ে গেলে অ্যাকচুয়ালে ফিরে যাবে। কারণ আপনি জানেন পার ইউনিট মানে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। তাহলে এখন এখানে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেয়া আছে, এখান থেকে আপনি এটা যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এইখানে বেসটাকে আগে সিলেক্ট করতে হবে। তো পাওয়ারের বেস আমি একটু আগেও বলেছিলাম, পাওয়ারের বেসটা কি বদল হচ্ছে, এসবি 45 ট্রান্সফরমারের এ পাশে কি বদল হলো, এ পাশে বদল হলো,
হলো না। কিন্তু ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইডটায় আপনি একটু মানে বা পাশে আপনি খেয়াল করেন যে এটা হলো 13.8 কিলোভোল্ট, বাট যখন ট্রান্সফরমারটা ভোল্টেজটাকে ট্রান্সফর্ম করে ফেললো তখন ভোল্টেজটা কত হচ্ছে, কত? 69 kV। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে, ও আর এটা থ্রি ফেজের ক্ষেত্রে আপনি বিশেষ করে কিছু ভাবতে হবে না আপনাকে, একদম চোখ কান বুঝে অঙ্ক করবেন। এদিকে ওয়াই হোক ডেল্টা হোক, এটা নিয়ে আপনি ভাবতেই যাবে না, ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। ওয়াই ডেল্টা যদি একদম পুরো মানে থ্রি ফেজ ট্রান্সফরমার মানে পুরোটা যদি একটা থ্রি ফেজ ট্রান্সফরমার সেট হয় আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু হ্যাঁ, যদি থ্রি ফেজ ট্রান্সফরমারটা তিনটে ছোট ছোট ট্রান্সফরমার দিয়ে বানানো থাকে, আপনারা যারা আরইবির আন্ডারে ইয়ে করেন তারা রাস্তা দেখেন না, এক পোলে ছোট ছোট গোল গোল তিনটে ট্রান্সফরমার ঝুলানো দেখেছেন? ছোট ছোট ড্রামের মতো তিনটে ট্রান্সফরমার আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, দেখেননি? ওইটা দিয়ে থ্রি ফেজ বানানো। আপনার বড় ট্রান্সফরমার দেখেছেন তো? বড় থ্রি ফেজ ট্রান্সফরমার দেখেছেন তো? বক্স, চতুর্ভুজাকার, মানে আয়তকার শেপ, বক্সের মতো। আর আরেকটা আছে ড্রামের মতো। জি স্যার। ড্রামের মতো, ওগুলো হলো সিঙ্গেল ফেজ, তাই না? জি স্যার। তো ওই তিনটে সিঙ্গেল ফেজ দেখেননি কখনো টাঙানো আছে ইয়েতে কোন একটা পোলের উপরে তিনটে জি ঝুলানো? স্যার দেখছি। হ্যাঁ, তিনটে দিয়ে ওইটা বানিয়েছে। ওই ক্ষেত্রে যখন হবে তখন হিসাবটা আলাদা। কিন্তু এই অঙ্কটা কেন সিম্পলিফাইড অবস্থায় আছে? কারণ এইটা একদম জাতগত থ্রি ফেজ একটা ট্রান্সফরমারের ডিজাইন দেয়া। এইদিকে ওয়াই, ওদিকে ডেল্টা হোক, দুটোই ডেল্টা, এদিকে ডেল্টা হোক, এদিকে ওয়াই হোক, কোনো সমস্যা নেই, হিসাবে কোনো পরিবর্তন হবে না। ইভেন আপনি লাইন টু লাইন ভোল্টেজ দিয়ে যখন কাজ করতে বলবেন তখন খালি কনভার্ট করবেন, কিন্তু যখন আপনি পার ইউনিটে কনভার্ট করবেন তখন ওই √3 যে লাইন থেকে ফেজ না ফেজ থেকে লাইন কি করবো হ্যাঁ, স্যার, কোনো আপনাকে ভাবতে হবে না, ঠিক আছে? যখন আর পার ইউনিট কনভার্ট করবেন পুরো একদম চোখ কান বুঝে পার ইউনিটে কনভার্ট করবেন। আপনার এগোই। এবং আমি একটা জিনিস আপনাদেরকে আরো বলে রাখি, এখানে ইয়ের ক্ষেত্রে থ্রি ফেজের ক্ষেত্রে এই যে ডেরিভেশনটা হবে, আমি ডেরিভেশনটা আমি আপনাদের পরে দেব। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যেমন জেড ইকুয়াল টু ভি স্কয়ার বাই ভি বেজ, মানে এরা সবাই বেজে আছে, জেড ইকুয়াল টু ভি স্কয়ার বাই এস। এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। আবার থ্রি ফেজের ক্ষেত্রেও এইটা তাই। এখন যদি বলেন স্যার কেন হলো, তাহলে তখন আমি আপনাকে পরিষ্কার কথা, যখন আমরা থ্রি ফেজের ক্ষেত্রে আমরা থ্রি ফেজের ক্ষেত্রে কি থ্রি ফেজের ক্ষেত্রে যখন আমরা ডেরিভেশনটা করব, এইটা লাইন টু লাইন ভোল্টেজ স্কয়ার যদি থাকে, তো লাইন টু লাইন ভোল্টেজ স্কয়ার বাই টোটাল থ্রি ফেজ পাওয়ার ওই একই জেড বেরোবে। এটা আমি ডেরিভেশনটা আমি পরে দেখাচ্ছি, আপনারা খালি এই জিনিসটা মাথায় রাখেন। যখন থ্রি ফেজের কাজও আপনারা করবেন তখনও এই ভোল্টেজটা কি ফেজ ভোল্টেজ হবে না লাইন টু লাইন ভোল্টেজ হবে? থ্রি ফেজের ক্ষেত্রে কি এটা লাইন টু লাইন ভোল্টেজ হবে না মানে ফেজ ভোল্টেজ হবে? লাইন টু লাইন হবে, ঠিক আছে? আর এসবিটা কি সিঙ্গেল ফেজ পাওয়ার বলবেন না থ্রি ফেজ পাওয়ার বলবেন, কোনটা? থ্রি ফেজ পাওয়ার। সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এটা থ্রি ফেজ, এটাও লাইন টু লাইন ভোল্টেজ, মানে একটা থ্রি ফেজের ক্ষেত্রে যা যা জিনিস নিতে হয় সেইভাবেই আপনি এইটাকে ডিজাইন করবেন। এই হিসাবটা মেলে আমি আপনাদের ডেরিভেশনটা দিয়ে দেবো। আপনি এই ডেরিভেশনটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি খালি এটা মাথায় রাখেন, আমি অঙ্কটা অ্যানালাইসিসটা করে দিই, আপনাকে পরে আমি ওই ডেরিভেশনটা দিয়ে দেবো। জি স্যার। তাহলে এখন তহিদুল বলেন তো জেডটা কি? পার ফেজ যে ইম্পিডেন্স, ঠিক আছে? জি। পার ফেজ। বাট ভিটা কি থ্রি ফেজের ক্ষেত্রে? লাইন টু লাইন নাকি লাইন বেস টু ভোল্টেজ। লাইন টু লাইন জি থ্রি স্যার। ফেজ ক্ষেত্রে। আর এসটা কি হবে? থ্রি ফেজ পাওয়ার বেস না পাওয়ার। সিঙ্গেল ফেজ? থ্রি ফেজ পাওয়ার। ওকে থ্রি ফেজ পাওয়ার। ওকে, মানে পরিষ্কার কথা, লাইন টু লাইন থ্রি ফেজের ক্ষেত্রে থ্রি ফেজ টোটাল পাওয়ার আর লাইন টু লাইন ভোল্টেজ, এটা হলো থ্রি ফেজের ক্ষেত্রে ইম্পিডেন্স ক্যালকুলেশন করার সময় আপনার লাগবে। তো ভালো কথা, ওরা বেসটা সিলেক্ট করে নিল, তহিদুল বুঝলো কিভাবে বেসটা আমরা কনভার্ট করলাম। দেখেন এদিকে ভোল্টেজ বেসটাকে ঠিক করছি 13.8 কিলোভোল্ট, এদিকে আমরা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেললাম 13.8 ভোল্ট, 13.8 কিলোভোল্ট। তাহলে যখন ট্রান্সফরমেশন করছে ট্রান্সফরমার, তখন কি 13.8 থেকে 69, তাহলে রেডিমেড জিনিস, তাহলে এটা 69 হবে। এখন এখানে যে 69 আসে, এই অঙ্কটা এত সুন্দর করে করেছে দেখেন। এখন যদি এটা 68 বাই 68 13.8 হতো কি করতেন বলেন তো? এটা 68 যদি হতো, এখানে তো 69, কিন্তু এটা যে এই ট্রান্সফরমারের রেটিংটা যদি
68 আর 13.8 হতো কি করতেন? এটা যদি 69 এর জায়গায় 68 হতো কি করতেন? জি স্যার, ওটা দিয়ে বিয়োগ করতে হবে। না, বিয়োগ না, এটা বাই লেখা তো, এরা ওভাবেই লিখেছে। হ্যাঁ, তখন আপনি বলতেন 68 হলে 13.8, 1 হলে কত, 69 হলে কত, তাই তো? ও এইভাবে ঐকিক ভাবে বের করতে হবে। ঐকিক। পরিষ্কার হচ্ছে? জি স্যার, জি স্যার। তাহলে এটা যেহেতু দেয়াই আছে 69 আর এটাও যদি 69, তাহলে এটা 13.8 তো হবে, তাই না? 69 স্যার। হলে 69 হলে কত, 13.8। তাহলে বেস ঠিক হয়ে গেল আমাদের। তো বেস এখন যদি ঠিক হয়ে যায়, তাহলে তারপর ওরা কি বলছে, ক্যালকুলেট দ্য বেজ ইম্পিডেন্স ফর ইচ জোন। তাহলে এখন কথা হচ্ছে, এখানে যদি ভোল্টেজ আলাদা হয়, এখানে যদি ভোল্টেজ আলাদা, এখানে ভোল্টেজ আলাদা হয়, তাহলে ইম্পিডেন্সও তো আলাদা হবে। তো ইম্পিডেন্সের হিসাবটা কি? ইম্পিডেন্সের হিসাবটা বলে দিলাম, ওই যে ভি স্কয়ার লাইন টু লাইন ভোল্টেজ স্কয়ার বাই টোটাল পাওয়ার। তাহলে এখন এখন তাহলে হিসাবটা করেন, এই অংশে ইম্পিডেন্সের বেস কত? ভোল্টেজ হলো 13.8 কিলো। হ্যাঁ বলেন। 30.8 স্কয়ার বাই 45। 45 4.23। হ্যাঁ, তো এখন একটা কথা আপনি মাথায় নেন, যে দুটো কিলোর পাওয়ার কত, 10⁻³ না? জি স্যার। তাহলে কিলো স্কয়ার মানে কি, 10⁻³ ইন্টু 10⁻³ মানে কি 10⁻6। 10⁻6। তাহলে কিলো স্কয়ার মানে কি মেগা না? জি স্যার। যেটাই কিলো স্কয়ার দেখবেন সেটাই মেগা দিয়ে ভাগ হয়ে যাবে। সো আপনি কষ্ট করে মেগা তুলতে যাবেন না, কিলো তুলতে যাবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এটা একটু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। আবার দেখা গেল যে কোনো জায়গায় আমি প্যাচ করে কোশ্চেন করা অভ্যাস আছে, তাহলে যখন দেব কিন্তু আপনি চোখে জেনে বুঝে অঙ্ক করবেন, বুঝতে পারছেন? চোখটা জি খোলা স্যার। রাখবেন। তাহলে এই অংশে ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্সের বেস কত? এই যে দেখেন ইম্পিডেন্সের বেস কিভাবে জি বার স্যার। করলো, ভোল্টেজ বেস আলাদা, তাই তো? জি স্যার। তাহলে বার করে নিল। আমি আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দেবো, ঠিক আছে, জি লিংক হিসেবে। অনেক ছেলে এটাকে নেবে না কেন, কিন্তু তাদের জন্য উপকার। কি সুন্দর করে দেয়া না তহিদুল? জি স্যার। এবার ক্যালকুলেট দা পার ইউনিট ইম্পিডেন্স ফর ইচ জোন। তো সব জায়গায় পার ইউনিট ইম্পিডেন্স ওরা বার করে ফেলছে, পার ইউনিট ইম্পিডেন্স বার করে ফেলছে। কোন কোন জোনে বার করছে? এই জোনটাই বার করে ফেললো, তাই না? এই জোনটাই বার করে নিল, আর এই জোনটাই বার করে নিল। কত সুন্দর করে বলছে দেখেন। ওম গুলোকে কি, ওমের যেটা যেটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেয়া আছে তাদেরকে একমাত্র বেস করে নিল, কিন্তু আলাদা সূত্র তো। কারণ দেখেন ট্রান্সফরমারদের ক্ষেত্রে অলরেডি একটা পার ইউনিট দেয়া না, জি স্যার। 5%, 4.6% অলরেডি দেয়া, তাই তো? তাহলে অলরেডি যেটা পার ইউনিট দেয়া, কিন্তু আমাদের বেসটা কি বদল করতে হবে না? জি স্যার। বেসটা তো আলাদা বেস। তাহলে সেই ক্ষেত্রে এদেরকে আলাদা রেখে দিয়েছে। এইবার এদের কাজটা শেষ করে নিয়ে এইবার ওরা ট্রান্সফরমারে হাত দেবে। কিন্তু ট্রান্সফরমারের জন্য এই সূত্র, মানে আগে যে বেসটা ছিল সেই বেসটাই কনভার্ট করতে হলে মানে আগের বেসকেও নিয়ে আসতে হচ্ছে, নতুন বেসকে নিয়ে এসে এইরকম সূত্রে বসাতে হচ্ছে। মানে ভোল্টেজের আগের বেসটা, ভোল্টেজের নতুন এখন যে বেসটা লাগবে, পাওয়ারের আগের বেস, পাওয়ারের নতুন বেসটা, পাওয়ারের আগের বেসটা তো বসালো। কিন্তু মজার ব্যাপার কি, এই হ্যাঁ এখানে একটা ব্যাপার হবে বটে। এখানে দেখেন তো 45 MVA, আর ইয়েও ঠিক আছে, ভোল্টেজের বেসটা 13.8। তাহলে প্রথমটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে? 5%ই হবে, তাই তো? জি স্যার। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে, এইটা হলো দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে 25 MVA, তাই না? 45 MVA তো নেই। তাহলে তার ক্ষেত্রে একমাত্র এই জিনিসটা একটু আলাদা হবে, এই অঙ্কটা এইখানে একটু মনে হয় গন্ডগোল না, গন্ডগোল নেই। এটা ট্রান্সফরমার 2 এর হিসাবটা এখানে। আহা কি চমৎকার তহিদুল! জি স্যার। দারুণ না? জি। ট্রান্সফরমার 2 টা করেছে। এবার কি, ট্রান্সফরমার 2 এর কিন্তু পাওয়ার ভোল্টেজের ব্যাপারটা ঠিক আছে, পাওয়ারটা কি আলাদা না? জি স্যার। জি স্যার। পাওয়ারটা আলাদা, তাই এটা আর 4.6% থাকবে না, এটা 8.26 হয়ে যাবে, তাই তো? এই 228 হয়ে যাচ্ছে। তাহলে মানে এই যে টোটাল ইম্পিডেন্সের চেহারাটা যাতে এই রকম। তাহলে পুরোটা যখন ওরা বসিয়ে দিল, এইবার এখানে একটা প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা আমরা প্রথমে দেখি, প্রশ্নটা আমরা ইগনোর করে গিয়েছি।
এই দেখেন প্রশ্নটা ছিল এই অংশের কারেন্টটা, এই অংশের কারেন্টটা, এই অংশের কারেন্টটা, এই অংশের কারেন্টটা বার করতে হবে। তো কারেন্ট বার করতে হলে কারেন্টের বেজ লাগবে না, তিনটে অংশে কারেন্টের বেজ লাগবে, আর এখানকার ভোল্টেজটা লাগবে। এখানে 13.8 কিলো ভোল্ট বলে দিচ্ছে, ভালো কথা। আমরা আস্তে আস্তে নামি নিচের দিকে, কিভাবে কিভাবে এগুলো আমরা দেখি। তারপর সে বলে দিল যে ভোল্টেজ যেটা আছে 13.8 আছে ভোল্টেজ এখানে, মানে অ্যাকচুয়ালি 13.8 কিলো ভোল্ট আছে, আর বেজও 13.8 কিলো ভোল্ট। তো সে ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে তারা ডিজাইন করতে গেল। এখানে সব পার ইউনিট। পার ইউনিট মানে কি, মানে ভোল্টেজটা, ভোল্টেজের বেজ, ভোল্টেজ যেটা জি স্যার। অ্যাকচুয়ালি ভোল্টেজ যেটা আর ভোল্টেজের বেস যেটা দুটো যদি সমান হয় তাহলে কি 1 পার ইউনিট না, 1 পিইউ জি না, স্যার। জি মানে স্যার। অ্যাকচুয়াল বাই বেস মানে দুটোই সেম, তাহলে 1। 1 তাহলে তাহলে এই জায়গাকার ভোল্টেজটা 1। আর 1 আর অ্যাঙ্গেল ফ্যাঙ্গেলের দরকার নেই, ভোল্টেজের ক্ষেত্রে যদি কিছু বলে দেয়া নেই তাহলে আমরা জিরো অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, তাই তো? জি সোর্স ভোল্টেজ যেটা, তাহলে এভাবে আমরা অঙ্কটা করতে পারি। পুরো সিরিজ সার্কিট, তাই তো? পুরো সিরিজ সার্কিট, জি স্যার। পুরো সিরিজ সার্কিট সবগুলো আমরা যোগ করে এবার হ্যাঁ আমরা বেস কারেন্টে বার করে ফেলবো। কিন্তু মজার ব্যাপার হলো তিন অঞ্চলে কি অঞ্চল তিনটে, তিন জি স্যার। অঞ্চলে তিন কারেন্ট। তাহলে এই অংশে যদি আমি কারেন্ট বার করতে চাই, সবার প্রথমে আমাকে এই অংশে বেসটা বার করতে হবে, কারেন্টের বেস। কারেন্টের বেস আমি একটু আগেও বলেছিলাম আপনাদেরকে, কারেন্টের বেস বার করতে হলে কি পি ইকুয়াল টু ভিআই নাকি এস ইকুয়াল টু ভিআই। তাহলে আই S ইকুয়াল টু কত, কারেন্টের বেস কত, এস বাই ভি। এস বাই ভি, V এই সূত্রে আপনারা এগোতে থাকবেন। তাহলে এখন কথা হলো এস কত, সব জায়গায় এস কত, 45 এমভিএ না? 45। হ্যাঁ, সব জায়গায় বেস হচ্ছে, এখানে ওরা বেসটাও বার করবে, বেসটাও বার করেছে, দেখেন আপনারা নিজে হাতে একটু করে দেখেন। জি স্যার। আ- কা- 45 MV। হ্যাঁ, এখন এটা কথা হচ্ছে থ্রি ফেজ না, এটা থ্রি ফেজ না, জি স্যার। থ্রি ফেজ। তাহলে আর ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটা কি লাইন টু লাইন নাকি ফেজ ভোল্টেজ? লাইন টু লাইন। তাহলে লাইন টু লাইন। লাইন টু লাইন যদি ভোল্টেজ হয় তো রুট টোটাল এস 3 হ্যাঁ √3 এস দিয়ে গুণ ইকুয়াল টু, দিতে হবে। টোটাল পাওয়ার এস যদি হয় ইকুয়াল টু √3 গুণিতক গুণ কাকে গুণ, কে গুণ হবে ভি লাইন টু লাইন ইনটু ফেজ কারেন্ট, তাই তো? জি স্যার। √3 ইনটু লাইন টু লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ নয় কিন্তু। তাহলে এই যে এটা লাইন টু লাইন ভোল্টেজ, ঠিক আছে। আর কারেন্ট এভাবে বার করতে হবে। কারেন্টের বেস কত হচ্ছে 1883 হচ্ছে। পঁয়তাল্লিশ স্যার এমভিএ আছে তাই না? হ্যাঁ, ওইটা তাহলে গুণ দিতে হবে। আর সবার যারা আছেন তারা একটু আওয়াজ দেন। ইয়ারুল স্যার আসসালামু আলাইকুম। জি স্যার 1.88। হ্যাঁ, এটা 1.88 কিভাবে হলো? 18 ওই যে ওয়ালাইকুম টেট্রা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 1.883 ইনটু 10⁻³ তাই তো? স্যার 1 পয়েন্ট না, ওটা কত? 1883। 18। জি এখানে স্যার উপরে হলো। এখানে কিলো মেগার খেলা আছে একটু নাকি জি না? স্যার। জি স্যার হ্যাঁ, ওইটা তো কিলো ওইটা হবে, সমস্যা একটা আছে। গুণ হবে। তো এই জন্য বুঝতে পারছেন স্কয়ারের ক্ষেত্রে গন্ডগোল নেই, বাট এই ক্ষেত্রে গন্ডগোল হবে। তাহলে এখানে একটা বেজ, এখানে কি আরেকটা বেজ হবে না? কারণ ভোল্টেজ আলাদা, পাওয়ার এক। তাহলে ভোল্টেজ যদি আলাদা হয় বেজ আলাদা হচ্ছে, এখানেও বেজ জি আলাদা স্যার। হচ্ছে। বেজ যদি তিন জায়গায় তিন বেজ হয় তাহলে আপনি যখন পার ইউনিটে 0.02 এইটা বার করলেন পার ইউনিটে, এই কারেন্টটা তিন জায়গায় তিন বেজ দিয়ে গুণ হবে। তিন বেজ দিয়ে গুণ করে ফাইনালি ওর চেহারা কি দাঁড়াবে, তিন জায়গা তিন রকম কারেন্ট। খেয়াল করছেন আপনারা? স্যার 1800 চাইছে। হ্যাঁ, এই জায়গায় এক কারেন্ট, এই জায়গায়
বেস কারেন্ট এক, এই জায়গায় বেস কারেন্ট। আসলে ট্রুলি যখন আমরা পার ইউনিটে ক্যালকুলেট করছি কেন, কাজটা কত দ্রুত করে ফেলছি না তহিদুল, সাই সাই করে অঙ্কটা হয়ে যাচ্ছে। অঙ্কটা হয়ে গেলে জাস্ট আপনি কিছু না, জাস্ট আপনি তখন টোটাল বেস দিয়ে যে অংশে যা বেস, যখন ট্রান্সফর্মার থাকবে জোন আলাদা হয়ে যাবে, তখন আপনি আলাদা 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 করে আপনি সেই সব বেস দিয়ে আপনি গুণ করে দিচ্ছেন। তাহলে আপনি কিন্তু অঙ্কের একদম শেষ পজিশনে, শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। আপনারা কি অঙ্ক কিছু ধরতে পারছেন? আপনারা কিছু ধরতে পারলেন? আচ্ছা, অঙ্ক করতে হবে যারা আছে। আমরা যে বেসিক যে ক্লাসগুলো করেছিলাম, বেসিক দুটো ক্লাস অলরেডি এর আগে হয়েছিল। ইশরাতটা ছিল, তখন আবির ছিল, আর কয়েকজন ছিল, ওরা কিন্তু সাকিমও ছিল। সাকিম এসছে কিনা আমি জানি না আজকের ক্লাসে, কিন্তু অলরেডি দুটো ক্লাস হ্যাঁ দুটো ক্লাস হয়ে গেল, আজকে 3 নাম্বার ক্লাস হয়ে গেল। আমি পার ইউনিটের ওপর আরো একটা ক্লাস দেব, যদিও নেওয়া উচিত না, আরো আরো টপিক আছে, কিন্তু পার ইউনিটটা ক্লিয়ার না করলে আপনার কোনো কিছুই ক্লিয়ার হবে না। তহিদুল, জি স্যার। আচ্ছা, আমি তাহলে ক্লাসে রেকর্ডিং এখনই শেষ করব, বাট আমার একটা বিশেষ কথা, সেটা আমি আজকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় দেয় আজকে রাতে নয় কালকে সকালে এই রেকর্ডটা আমি দিয়ে দেবো। আজকে পারবো না, এখন খুব তাড়াহুড়ো আছে আমার। আর আমি আপনাদেরকে এই এই লিংকটা দিয়ে দেবো, প্লাস আমি পারলে একটা সুন্দর করে পিডিএফ বানিয়ে একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। কিন্তু তার আগে, যাওয়ার আগে আমি ওই যে বইটা আমরা প্রথমে খুলেছিলাম, যে বইটা আমি আপনাদেরকে ডেলিভার করেছি, সেই বইটার মধ্যে একটু ঢুকবো। এখন দেখেন তো অঙ্কগুলো একটু একটু চিনতে পারেন কিনা, জাস্ট অঙ্কগুলো চিনার জন্য আমি যাচ্ছি। আপনাদেরকে এটা দিয়েছিলাম, দেখেন আপনারা এই অঙ্কটা বাসায় করবেন। দেখেন, স্যার প্রেজেন্ট দিবেন না স্যার? প্রেজেন্ট আপনার দিয়ে দেখা যাবে। ওর ও নাম জি কি? স্যার। ওর মধ্যে ঢুকে প্রেজেন্ট নিয়ে নেবো ইনশাআল্লাহ। দেখেন এখানে সব দেওয়া আছে। 100 MVA, খুব মন দিয়ে দেখেন। 100 জি স্যার। MVA, 33 kilovolt, 3-phase generator has a sub-transient reactance. Forget it, what is sub-transient reactance? তো reactance এভাবে অঙ্ক করবেন, ঠিক আছে? কত? 15%। এই যে জেনারেটরটা, এই জেনারেটরটার একটা রিঅ্যাকট্যান্স হবে, ঠিক আছে? কারণ জেনারেটরে কি ওয়াইন্ডিং নেই? ওয়াইন্ডিং আছে তো। তাহলে এখান থেকে সোর্স আসবে, সোর্সের সাথে একটা হবে। তো দেখেন এটা কি টাইপের ডায়াগ্রাম? একদম পুরো সার্কিট নাকি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম? স্যার সিঙ্গেল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এইটাকে যখন আপনি ড্র করবেন একটু ভালো করে দেখে নেন। এখান দিয়ে এর সাথে একটা সিরিজে রিঅ্যাকট্যান্স আসবে, ট্রান্সফরমারটার জন্য একটা রিঅ্যাকট্যান্স আসবে, লাইনটার জন্য একটা রিঅ্যাকট্যান্স আসবে, এই যে আপনার ট্রান্সফরমার আছে এর জন্য একটা আসবে। আর এখানে তিনটে জেনারেটর দেওয়া আছে, তিনটে জেনারেটর না মোটর দেওয়া, তিনটে মোটর দেওয়া আছে। তিনটে মোটরের জন্য তিনটে হবে, এবং মোটর গুলোকে সোর্স হিসেবে ইউজ করা হবে, ঠিক আছে? সোর্স হিসেবে অঙ্ক যখন করবেন আপনি একটা সোর্স হিসেবে রাখবেন, কারণ মোটরের ক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, মোটর কিন্তু যখন ফল্ট হয় কোনো জায়গায় পাওয়ার ট্রান্সমিশন লাইনে শর্ট সার্কিট হয়ে গেল, তখন মোটর গুলো কিন্তু ফল্টে অংশগ্রহণ করে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গাটায় আপনারা এক ঝলক দেখে নেন, সার্কিটটা এইরকম হবে। মোটরের ক্ষেত্রেও ইন্টারনাল এই যে ইম্পিডেন্স থাকে, তার জেনারেটরের ক্ষেত্রেও তার একটা ইম্পিডেন্স থাকে। এটা প্রথম ট্রান্সফরমারটার, এটা লাইনের, এটা দ্বিতীয় ট্রান্সফরমারটা, এটা, আর এগুলো প্রতিটা মোটরের। বোঝা যাচ্ছে? আঁকানো, জাস্ট এই যে ডায়াগ্রামটা আঁকানো হলো, এটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম বলে, যদি রেজিস্ট্যান্স থাকে। অনেক সময় আমরা গত অঙ্কে আমরা একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম না, মনে পড়ছে? ট্রান্সমিশন লাইন রেজিস্ট্যান্স ছিল তো কিছু, নাকি? যদি রেজিস্ট্যান্স কনসিডার করা হয় তখন ওইটাকে ইম্পিডেন্স ডায়াগ্রাম বলে, ওটাকে ইম্পিডেন্স ডায়াগ্রাম বলে। বাট আচ্ছা আচ্ছা, মিউট অল। হ্যাঁ, কিন্তু এখানে যে সবগুলো রিঅ্যাকট্যান্স, সেহেতু এটাকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বলা আছে। আগামী যে ক্লাসটা আমি নেব ইনশাআল্লাহ, কেউ মিস করার চেষ্টা করেন না। আপনারা আমাকে সময় বলেন, কালকে রাতে ইনশাআল্লাহ নেওয়ার আমার বিশেষ ইচ্ছা আছে। কালকে রাতে তো আমার ক্লাসের একটা স্লট আছে, নাকি তহিদুল? উত্তর দেয় না, যাই হোক। জি স্যার। কালকে রাতে তো একটা ক্লাস নেওয়ার স্লট আছে, কালকে আর পরশুদিন রাতে। রবি সোম ক্লাস নিতাম না? জি স্যার। হ্যাঁ, কাল নেব। আমি পার ইউনিটের উপর একটা সুন্দর লেকচার দেবো, সবাই যেন আসে আর আগের লেকচার গুলো দেখে আসে দয়া করে।
তাহলে এই অঙ্কটা আপনারা বাসায় করবেন, দেখেন পারেন কিনা। অবশ্যই পারবেন। দেখেন তহিদুল, এখানে মোটরগুলার কি দেয়া আছে, মোটরগুলার পাওয়ার দেয়া আছে, আবার মোটরগুলার কি, এবং প্রত্যেকটা মোটরে বলে দিচ্ছে কি 0.02 করে নাকি, এটা 20% মানে কি 0.2 জি না, স্যার 0.2 জি করে স্যার প্রতিজনের লিকে কি বলে সরি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স। আর ট্রান্সফরমার লিকেজ রিঅ্যাকটেন্স দেয়া নেই। দেখেন তো ট্রান্সফরমার লিকেজ রিঅ্যাকটেন্স, এই যে দেখেন কত 8% না, জি 8% না। স্যার তাহলে এভাবে হিসাবটা করবেন, পুরো সার্কিট এগুলো বসাবেন, বসিয়ে আস্তে আস্তে সাবধানে করবেন, দেখেন উত্তরটা মেলে কিনা। এখানে আরো জিনিস আছে, এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এবং এই এক্সারসাইজটা এটা হচ্ছে কত নাম্বার বলছি 1.3, এবং 1.3 অঙ্কটা করলে যা উত্তর, এখানে উত্তরটাও দেওয়া রয়েছে। সো আপনারা বিপদে বিপদে পড়বেন বলে আমার মনে হয় না। আর এখানে আরো অঙ্ক আছে, আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন। এখানে কিছু ডেরিভেশন দেওয়া আছে, 3 ফেজের ক্ষেত্রে আমি বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না, 3 ফেজের ক্ষেত্রে ওই ডেরিভেশনটা আছে কিনা। ঠিক আছে, না হয় পরে আমি সাপ্লাই দেবো ইনশাআল্লাহ। এই অঙ্কটা তো আমি করে দিয়েছি, ক্লাসেও করে দিয়েছিলাম, যারা পুরনো স্টুডেন্ট যারা ওই ক্লাসে ছিলেন তার। আচ্ছা, এই এই যে সেটা সিঙ্গেল ফেজ পাওয়ারের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজ পাওয়ার মানে কি 3 ফেজ পাওয়ার ডিভাইডেড বাই 3, তাই তো? সিঙ্গেল ফেজ পাওয়ার, একটা ফেজের পাওয়ার মানে কি টোটাল পাওয়ার বাই 3 না? জি স্যার আর একটা ফেজের ভোল্টেজ মানে কি লাইন টু লাইন ভোল্টেজ বাই 3, তাই তো? বাই √3, লাইন টু লাইন ডিভাইডেড বাই √3 দিলে একটা সিঙ্গেল ফেজের লাইন টু নিউট্রাল বেরোয়। তাহলে এই জিনিসটাকে এখানে এরা এই জিনিসটা এই যে এর মধ্যে বসিয়েছে, এটা দাঁড়ান 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 দাঁড়ান, এটার মধ্যে বসিয়েছে। দেখেন খুব ভালো করে, ভি বেজ স্কয়ার, ভি বেজ ln স্কয়ার মানে কি হচ্ছে, ভি বেজ ll স্কয়ার বাই √3 স্কয়ার মানে কি 3 হয়ে যাচ্ছে না? জি এটাকে স্কয়ার করলে কি এটা 3 হয়ে যাবে না ঠিক হয়ে নিচেরটা? যাবে আর এখানেও একটা 3 আছে, এর তলায় একটা 3 আছে, তাহলে এই 3 আর এই 3 খেয়ে ফেলবে। তো আলটিমেটলি যখন আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও যখন ইম্পিডেন্স বার করব, তখন যা হিসাব 3 ফেজের ক্ষেত্রেও যখন আমরা হিসাব করব, তখন আমাদের একই রকম, শুধুমাত্র লাইন টু লাইন, তখন আমরা লাইন টু লাইন স্কয়ার বাই এস বেস, একদম অঙ্ক আপনার মিলতে বাধ্য, আপনি কিচ্ছু দুশ্চিন্তা করবেন না আপনারা। সো একটু হলেও কি উত্তর পেলেন জি স্যার তহিদুল? আচ্ছা, আর এই অঙ্ক করে আছে বাড়িতে, অঙ্কটা একটু কষ্ট করে দেখবেন। এই অঙ্কগুলো মন্দ না, এই অঙ্কগুলো ভালোই, একটু হাতে না করলে বুঝবেন না। আর তারপর এগোই। আর এখানে এইগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখে মাথা খারাপ করেন না, হ্যাঁ এগুলো দেখেন না। এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু দেখেন বাসায়। এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা ডেটাস কনভার্ট, এটা একটা এক্সাম্পল দেয়া আছে, এটা 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 করে দেখতে পারেন। এখানে একটা করে দেয়া আছে, অবটেইন ডায়াগ্রাম কোথায়, 4.5 ডায়াগ্রাম, 4.5 ডায়াগ্রাম কই, 4.5 আমি কি আদৌ দিয়েছি? আর যদি না দেয়া থাকে খুব দুঃখিত। ওই যে ছবি তোলার পাগল হয়েছিলাম, দিতে পারিনি ওটা। ঠিক আছে, বইগুলো দিয়ে দেবো আপনাদের। 4.5, আচ্ছা ফিগার মিস আছে। এটা তাহলে অবশ্যই কি করে ফেলবো। 4.2টা কি করে দিয়েছি, হ্যাঁ এখানে একটা দেয়া আছে, হ্যাঁ এক্সাম্পল 4.1, ওকে এখানেও গন্ডগোল পাকিয়েছি আমি। এটা ডায়াগ্রামটা অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যেগুলো দেয়া আছে সেই অঙ্কগুলো করেন। হাদিস সাদাতের বইয়েও কিছু অঙ্ক করে দেওয়া আছে, হাদিস সাদাত আপনাদের বইটা আমি বলেছি ইয়ে করতে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে বা কালেকশন করতে বলেছি। আমি আর কন্টিনিউ করছি না, যা যা বাকি আছে সবকিছু আমি গুছিয়ে আমি আপনাদেরকে নিয়ে বসবো ইনশাআল্লাহ। এক ক্লাসে পার ইউনিট আগামী ক্লাসে শেষ করব, এবং ক্লাসের পরে একটা কুইজ টেস্ট, আমি কুষ্টিয়ায় এসে একটা কুইজ টেস্ট নেবো আপনাদের, যে করে হোক আমি আপনাদের জানিয়ে দেবো একদিনে আসছি, একটা কুইজ টেস্ট দেবেন। ওকে, থ্যাংক ইউ। আর আপনাদের অ্যাসাইনমেন্ট জি আছে না, স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি না, জি স্যার সিঙ্গেল ফেজের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি, সিঙ্গেল ফেজের গুলো আগে সারেন। আর 3 ফেজের জন্য আজকের জন্য কিছু দেবো, আগামী দিন আরেক ধরনের ব্যাপার আছে, সেইটা ক্লিয়ার করে অঙ্ক দেবো। এইটা যদি আপনি ক্লিয়ার হতে পারেন, ইনশাআল্লাহ আপনি পাওয়ার সিস্টেমে বিভিন্ন ধরনের যখন ফল্ট হবে, কত কারেন্ট ফ্লো করে, কোথায় কত কারেন্ট ফ্লো, আপনারা হিসাব করে বার করে ফেলবেন। দ্যাট মিন্স আপনি
কি বলে ওই মেশিনটার নাম কি, সুইচ গিয়ার মানে পাওয়ার সিস্টেম প্রোটেকশন, সার্কিট ব্রেকার, এইসব ডিজাইনের দিকে আপনি এগিয়ে যাবেন, অনেক এগিয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারছেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম